আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আফরোজা রূপা। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পণ্য প্রবেশে ৩৫% শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্প প্রশাসনের, এ বছরের ১ আগস্ট থেকে কার্যকর। জুলাই সনদ নিয়ে টালবাহানা হলে আবারও রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদ ইসলামের। ফ্যাসিবাদ ব্যবস্থার বিলাপ ঘটিয়ে নতুন রাষ্ট্র ব্যবস্থার প্রতিষ্ঠায় আগামী লক্ষ্য। আগামী জাতীয় নির্বাচনের আগে জুলাই গণহত্যার বিচার হবে, আইন উপদেষ্টা আসিফ নজরুল। উচ্চকক্ষে পিআর পদ্ধতি বাস্তবায়নের আশা। শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু প্রকল্প রক্ষা বাঁধে ভাঙন, বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান সহ অন্তত 10টি স্থাপনা নদীগর্ভে বিলীন। দ্রুত মেরামতের দাবি এলাকাবাসী। এবং পায়রা গভীর সমুদ্র বন্দরের প্রথম টার্মিনালের নির্মাণ শেষ, চলছে সংযোগ সড়কের কাজ। আগামী বছর উদ্বোধন, অর্থনীতির গতি বদলে দেবে আশা ব্যবসায়ীদের। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপর ৩৫% শুল্ক নির্ধারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ১ আগস্ট থেকে কার্যকর হবে এই শুল্ক। আগে এই শুল্ক ছিল ১৫.৫%। সোমবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এ ঘোষণা দেন ট্রাম্প। সেই সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে শুল্ক সংক্রান্ত লেখা একটি চিঠি ট্রুথ সোশ্যালে শেয়ার করেন তিনি। এদিন বাংলাদেশের পাশাপাশি দক্ষিণ কোরিয়া ও জাপান সহ মোট ১৪ দেশের ওপর নতুন করে শুল্ক হার নির্ধারণের ঘোষণা দেওয়া হয়। এর মধ্যে মিয়ানমার ও লাওসে ৪০, কম্বোডিয়া ও থাইল্যান্ডে ৩৬, সার্বিয়ায় ৩৫, ইন্দোনেশিয়ায় ৩২, দক্ষিণ আফ্রিকায় ৩০% শুল্ক নির্ধারণ করা হয়েছে। এছাড়া জাপান, দক্ষিণ কোরিয়া, কাজাখস্তান, মালয়েশিয়া ও তিউনিসিয়ায় ২৫% শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। এর আগে গত ৩ এপ্রিল বিশ্বের বিভিন্ন দেশের উপর পাল্টা শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। সে সময় বাংলাদেশের পণ্যের উপর ৩৭% শুল্ক আরোপ করা হয়েছিল। পরে তা ৩ মাসের জন্য স্থগিত করা হয়। ট্রুথ সোশ্যালে শেয়ার করা চিঠিতে আরও বলা হয়, শুল্ক এড়াতে কোনো পণ্য তৃতীয় দেশ হয়ে পাঠালে সেই পণ্যে আরও বেশি শুল্ক বসানো হবে। তবে বাংলাদেশের কোন প্রতিষ্ঠান যদি যুক্তরাষ্ট্রে পণ্য তৈরি বা উৎপাদন করে তাহলে কোনো শুল্ক আরোপ করা হবে না। বাংলাদেশ যদি এই শুল্কের বিরুদ্ধে পাল্টা কোনো ব্যবস্থা নেয় তাহলে শুল্ক আরও বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। জুলাই সনদ নিয়ে টালবাহানা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জুলাই শহীদদের রক্তের সাথে বেইমানি করে যদি সরকার বা অন্য কোনো পক্ষ টালবাহানা করে তাহলে আবারও রাজপথে আন্দোলন গড়ে তোলা হবে। জুলাই পদযাত্রা অংশ হিসেবে সোমবার সন্ধ্যায় সিরাজগঞ্জ শহরের মুক্তি সোপান চত্বরে পথসভায় দেয়া বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এ সময় নাহিদ ইসলাম জানান, ফ্যাসিবাদ ব্যবস্থার বিলাপ ঘটিয়ে নতুন রাষ্ট্র ব্যবস্থার প্রতিষ্ঠায় এনসিপির আগামী লক্ষ্য। গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। এই পদযাত্রায় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মাসব্যাপী জুলাই পদযাত্রা অংশ হিসেবে আজ কুষ্টিয়া ও মেহেরপুর সফর করবেন এনসিপি নেতৃবৃন্দ। বাংলার আকাশে সংকট ঘনীভূত হচ্ছে। এই সংকটের বিরুদ্ধে লড়াইয়ের জন্য আমাদের ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নাই। শহীদদের যে আত্মত্যাগ, তারা যে স্বপ্ন নিয়ে আত্মত্যাগ করেছেন, সেই শহীদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে, তার স্বপ্নের প্রতি সম্মান জানিয়ে তাদের স্বপ্নগুলোকে বাস্তবায়ন করা। ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের যে লড়াই, সেই লড়াইকে এগিয়ে নিয়ে যেতে হবে। বিচার সংস্কার, নতুন সংবিধানের দাবিতেও আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। এর আগে ফ্যাসিবাদের পতন থেকে শিক্ষা না নিলে পরিণতি আওয়ামী লীগের মতোই হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দেশ গড়তে জুলাই পদযাত্রার ৭ম দিনে নাটোরে অনুষ্ঠিত পথসভায় তিনি একথা বলেন। এ সময় বর্তমান রাষ্ট্র কাঠামো জনগণের অধিকার নিশ্চিত করতে ব্যর্থ উল্লেখ করে নতুন সংবিধান, নতুন আইন এবং মৌলিক সংস্কারের মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলার আহ্বান জানান এনসিপির নেতারা। নাটোর প্রতিনিধি জুলফিকার হায়দার জোসেফের তথ্য ও ছবিতে রিপোর্ট করেছেন মাজহারুল হক মুহাজির। কালো টাকার বিরুদ্ধে
রংপুর বিভাগের পর দেশ গড়তে এনসিপির জুলাই পদযাত্রা এখন চষে বেড়াচ্ছে রাজশাহী বিভাগ। এই পদযাত্রার সপ্তম দিনে দলটির গন্তব্য নাটোর, সিরাজগঞ্জ। নাটোরের স্টেশন বাজার থেকে নিচা বাজার হয়ে তাদের পদযাত্রা শেষ হয় শহরের স্বাধীনতা চত্বর মাদ্রাসা মোড়ে। সেখানে আয়োজিত পথসভায় এনসিপি নেতারা বিচার, সংস্কার এবং নতুন সংবিধানের প্রয়োজনীয়তা তুলে ধরেন। আমরা কখনোই মাঠ ছেড়ে চলে যাই নাই, আমরা কখনো আওয়ামী লীগ, ছাত্রলীগের সাথে কখনো আপোষ করি নাই। জুলাইয়ের যে আকাঙ্ক্ষা সেটা এখনো বাস্তবায়ন হয়নি, তাই আমরা যেন জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হওয়ার পূর্ব পর্যন্ত এই রাজপথ ছেড়ে না দেই। নাটোরে জুলাই পদযাত্রার ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সোজা সাপটা জবাব, কর্মসূচিতে বাধা দিলে পরিণতি হবে আওয়ামী লীগের মতো। আমরা আজকেও শুনতে পেয়েছি আমাদের নাটোরের এই কর্মসূচিতে ন্যাক্কারজনকভাবে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে, আমাদের ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে। হুঁশিয়ারি দিতে চাই, মাত্র 1 বছর আগের ঘটনা। এই ব্যানার ছিঁড়ে কর্মসূচিতে বাধা দিয়ে যারা ক্ষমতায় দীর্ঘায়িত হতে চেয়েছিল তারা আজকে বাংলাদেশে তাদের ঠাঁই হয় না। যদি এখনো শিক্ষা না নেই তবে তাদের পরিণতিও সেই দিকেই যাবে। আগামী 3 আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের রূপরেখা দেওয়া হবে বলেও জানান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। যে সকল মানুষ শহীদ হয়েছিল তাদের সেই শহীদি মর্যাদা রাষ্ট্রকে দিতে হবে, সংবিধানের স্বীকৃতি থাকতে হবে। এর জন্য আমাদের প্রয়োজন জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ। আমরা কোনো ধরনের টালবাহানা, কোনো ধরনের ষড়যন্ত্র মেনে নেব না। নাটোর থেকে এনসিপির গন্তব্য সিরাজগঞ্জ। এ সময় জেলার বাজার স্টেশনের মুক্তির সোপানে পথসভা করে এনসিপি। 8ম দিন হিসেবে মঙ্গলবার কুষ্টিয়া ও মেহেরপুরে যাবে তারা। মাহিনীদের হাতে যতদিন আছে দেশ, ততদিন নিরাপদে থাকবে বাংলাদেশ। মাসহারুল হক মুহাজির, এটিএন বাংলা। শরীয়তপুরে জাজিরার পদ্মা সেতুর প্রকল্প রক্ষা বাঁধে ভাঙন দেখা দিয়েছে। এতে বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান সহ অন্তত 10টি স্থাপনা নদীতে বিলীন হয়ে গেছে। দ্রুত ভাঙন প্রতিরোধ করা না গেলে রাস্তাঘাট, হাট বাজার সহ শতাধিক ঘরবাড়ি নদীর গর্ভে বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। গত বছর নাওডোবা ইউনিয়নের মাঝের ঘাট এলাকায় পদ্মা সেতুর প্রকল্পের কনস্ট্রাকশন ইয়ার্ড বাঁধের 100 মিটার নদী গর্ভে বিলীন হয়ে যায়। এবছর ওই অংশে বাঁধ মেরামতের কাজ শুরু হলেও গত মাসে আবারও 250 মিটার বাঁধ নদীতে তলিয়ে যায়। সেই অংশ মেরামতের আগেই সোমবার নদী রক্ষা বাঁধে নতুন করে ভাঙন দেখা দিয়েছে। এ সময় নদীগর্ভে বিলীন হয়ে যায় 5টি বসতবাড়ি ও বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান। দ্রুত বাঁধ মেরামতের দাবি জানিয়েছেন এলাকাবাসী। আগামী জাতীয় নির্বাচনের আগে জুলাই গণহত্যার বিচার শেষ হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। একই সাথে নির্বাচনে উচ্চ কক্ষে পিআর পদ্ধতি হওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তিনি। বিকেলে রাজধানীতে তথ্যচিত্র শ্রাবণ বিদ্রোহের প্রিমিয়ার শোতে এসব কথা বলেন আইন উপদেষ্টা। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতিকে সংরক্ষণ করা সহ ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে জাতীয় জাদুঘরে জুলাই গণ অভ্যুত্থানের তথ্যচিত্র শ্রাবণ দ্রোহ প্রদর্শন করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এতে জুলাই আন্দোলনের বিচার পুরো গতিতে চলছে বলে জানান আইন উপদেষ্টা। এ সময় আগামীর নির্বাচন ইতিহাসের সেরা নির্বাচন হবে বলে আশা প্রকাশ করেন তিনি। আমরা সর্বোচ্চ মানের শ্রেষ্ঠ একটা বিচার করতে চাচ্ছি। আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি নির্বাচনের আগে অবশ্যই বিচার হবে। সরকারের যে প্রধান থাকবেন তার মেয়াদ হবে 10 বছরের। তারপর আমরা উচ্চ কক্ষ নিয়ে আলোচনা করছি, পিআর হয়ে যাবেন দৃঢ়ভাবে বিশ্বাস করি। জুলাই গণ অভ্যুত্থানের পর মানুষের প্রত্যাশা এখনো পূরণ হয়নি বলে মন্তব্য করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। ফ্যাসিবাদ যাতে আর ফিরে আসতে না পারে সেজন্য সব মতের ঐক্য ধরে রাখার আহ্বান জানান শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান ও সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকি। বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের বোঝাপড়া চলতেছে যে আসলে কি ধরনের রাষ্ট্র আমাদের দরকার। অনেক অগ্রগতি আছে, কিন্তু সাথে সাথে আমাদের অনেক হতাশাও আছে। আমরা মনে করি না 1 বছর 2 বছরের মধ্যে এই লড়াইয়ের ফসল আমরা পাবো।
কিন্তু আমরা যদি লেগে থাকতে পারি এবং শহীদদের প্রেরণা অনুসরণ করতে পারি, আমরা আশা করি বাংলাদেশকে একটি গণতান্ত্রিক এবং সকলের রাষ্ট্র বানাতে পারবো। তবে আমাদের সবচেয়ে বড় শক্তিটা হচ্ছে আমরা সত্যের পক্ষে আছি। যারা পরাজিত তাদের সমস্যা হচ্ছে তারা মিথ্যার পক্ষে আছে। যে কারণে দেখেন কয়েক হাজার ঘন্টা ইন্ডিয়ান মিডিয়ার প্রাইম টাইম তারা ব্যবহার করছে, তাদের হিউজ টাকা আছে, সোশ্যাল মিডিয়ায় বুস্ট করছে, সেটা করে তারা চেষ্টা করছে জনগণের ন্যায্য আন্দোলনকে দাঙ্গা বলতে। সমস্ত জায়গায় মতের পার্থক্য থাকতে পারে, কিন্তু মূল একটা জায়গায় ঠিক থাকতে হবে যে আমরা অন্যায়কে মেনে নেব না, আমরা কখনই মানবাধিকার লঙ্ঘন ঘটতে দেব না, আমরা ফ্যাসিবাদের পুনরুত্থান যেন না হয় তা নিশ্চিত করব। এ সময় নিজের সন্তানের পাশাপাশি জুলাই গণ অভ্যুত্থানে সকল শহীদের বিচারের দাবি জানান শহীদ আবু সাইদের বাবা ও শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়র মা। দেখতে দেখতে 1 বছর ঘুরিয়ে এলো পড়ায়, আমার ছেলের সাথে আরো যারা শহীদ হয়েছে তাছাড়াও ওই রকমের সময় গেছে। এখন কোনো ছেলেরা কোনো আইনের আওতায় আনা হয় না এখন পর্যন্ত। আমি দাবি জানাই সরকারের কাছে এটা যেন আইনের আওতায় আনে কঠিনভাবে তাদের বিচার করা হয়। মিডিয়াকে অনেক শক্তিশালী করতে হবে। মিডিয়াতে যারা কাজ করে তাদের ন্যূনতম একটা সম্মান এটা যদি পাইয়ে দেওয়া যায়, হয়তো তারা দেখা গেল দেশের জন্য আরো অনেক ভালো কাজ করবে। এ সময় জুলাই চেতনা কখনো বেহাত হবে না বলে আশাবাদ ব্যক্ত করেন উপদেষ্টারা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে সিনিয়র কো চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কো চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদার ও মহাসচিব মুজিবুল হক চুন্নুকে প্রাথমিক সদস্য পদ সহ সকল পদবি থেকে অব্যাহতি দিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের। এদিকে মুজিবুল হক চুন্নুকে সরিয়ে নতুন মহাসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারিকে। গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে। তৃণমূল পর্যায় থেকে দলকে ঢেলে সাজানোর পাশাপাশি জাতীয় সংসদে হারানো আসন উদ্ধারের আশাবাদ ব্যক্ত করেন নতুন মহাসচিব। আমরা তৃণমূলকে নিয়ে ঢেলে দল সাজাবো তৃণমূলের মতামতের ভিত্তিতে, এবং একই সাথে আমাদের হারানো আসনগুলো উদ্ধার করব। জেলা পর্যায়ে যাব, বিভাগীয় পর্যায়ে যাব। উপজেলা সিস্টেম এরশাদ করেছিলেন, সেই উপজেলা পর্যায়ে জাতীয় পার্টিকে আমরা রিভাইভ করব এবং সকলকে সাথে নিয়ে আমরা একটা সুন্দর বাংলাদেশ, নতুন জাতীয় পার্টি গড়ে সেই সুন্দর বাংলাদেশের পথটায় দৃঢ় পথটায় এগিয়ে চলবো। আমি সকলের কাছে সাহায্য কামনা করছি, সহযোগিতা কামনা করছি। দেশি বিদেশি শ্রমিকের দিনরাত নিরলস কর্মযজ্ঞে ইতোমধ্যে সম্পন্ন হয়েছে পায়রা গভীর সমুদ্র বন্দরের প্রথম টার্মিনালের নির্মাণ কাজ। দ্রুত গতিতে এগিয়ে চলছে সেতু সহ সংযোগ সড়কের কাজ। জাহাজ হ্যান্ডেলিং সুবিধার্থে নির্মাণ কাজ রয়েছে শেষ পর্যায়ে। এর মধ্য দিয়ে দীর্ঘ 1 দশকের অপেক্ষার পর 2026 সালে জুলাই চালু হবে দেশের তৃতীয় সমুদ্র বন্দর পায়রার পূর্ণাঙ্গ অপারেশনাল কার্যক্রম। বন্দর সংশ্লিষ্টরা বলছেন, আধুনিক উচ্চ ক্ষমতা সম্পন্ন গভীর সমুদ্র বন্দর হিসেবে পায়রা দেশের দক্ষিণাঞ্চলের অর্থনীতিতে যোগ করবে নতুন প্রাণ। পটুয়াখালী থেকে জাহিদ রিপনের রিপোর্ট জানাচ্ছেন জাহিদুল আলম। 2019 সালের জানুয়ারিতে পটুয়াখালীর কলাপাড়ার লালুয়ায় শুরু হয় পায়রা সমুদ্র বন্দরের প্রথম টার্মিনালের নির্মাণ কাজ। প্রায় 6,000 কোটি টাকার এ প্রকল্পের নির্মাণ কাজ সম্পন্নের মেয়াদ ধরা হয় 2023 সালের জুন। 2 দফা সময় বাড়িয়ে সম্পন্ন হয়েছে টার্মিনাল ও ব্যাকআপ ইয়ার্ডের কাজ। আন্ধারমানিক নদের ওপর 6 লেন সেতুর কাজ 65 ও সংযোগ সড়কের কাজ সম্পন্ন হয়েছে এখন পর্যন্ত 70%। বন্দরকে দেশের সকল অঞ্চলের সাথে নিবিড়ভাবে যুক্ত করতে ফরিদপুরের ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত মহাসড়ক 6 লেনে উন্নীত করার কাজ শুরু হচ্ছে শিগগিরই। সেতু ও সংযোগ সড়কের কাজ শেষ হলে 2026 সালের জুলাইয়ে চালু হবে বন্দরের নিজস্ব প্রথম টার্মিনালের অপারেশনাল কার্যক্রম। আমি যদি কম্পেয়ার করি বাংলাদেশের মতো 3টা বন্দরের টোটাল যে কি লেন্থ আছে সেটা এই এক পায়রা বন্দরের সেই পরিমাণ, অর্থাৎ যেখানে জাহাজ ফিরতে পারবে জেটি লেন্থ, সেটা বাংলাদেশের অন্য সব বন্দরের বর্তমান ক্যাপাসিটি যদি যোগ করে তাহলে পায়রা বন্দর সেই ক্যাপাসিটি। নিয়মিত ড্রেজিং এর মাধ্যমে পলিপ্রবণ রাবনাবাদ চ্যানেলের গভীরতা ধরে রাখতে পারলে পায়রা বন্দর হবে দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বপূর্ণ চালিকা শক্তি। রাস্তাঘাট এবং এগুলো এখনো সম্পূর্ণ হয়নি, এগুলা করার দ্রুত প্রয়োজন। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সিলিটেশন, যেটা পলি পরে যেটা, এবং এটা অবশ্যই একটা চ্যালেঞ্জ। আমার মনে হয় এতটুকু চ্যালেঞ্জ নিতেই হবে একটা বন্দরের জন্য। এই জেলাটার একটা ভালো অবস্থানে আসবে, এই জেলার মানুষের একটা রুটি রুজির বা অর্থনৈতিক অবস্থার উন্নয়ন হবে।
সবাইকে আমরা বলছি যে এই নাব্যতা ফিরিয়ে আনার জন্য আপনারা যে কোনো অবস্থাতে মন্ত্রণালয় থেকে শুরু করে বা আইডব্লিউটি শুরু করে বা নিজস্ব ডেজার্ট দিয়ে আপনারা নাব্যতা ফিরিয়ে আনার জন্য, নাব্যতা ফিরিয়ে না আনলে এখানের ভাবমূর্তি নষ্ট হয়ে যাচ্ছে। নিজস্ব টার্মিনাল ছাড়া সীমিত পরিসরে কার্যক্রম শুরু করে পায়রা বন্দর এ পর্যন্ত রাজস্ব আহরণ করেছে ২,০০০ কোটি টাকার বেশি। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি, এই স্লোগান নিয়ে খুলনায় শুরু হয়েছে ৩ সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা। সার্কিট হাউস মাঠের টেনিস গ্রাউন্ডের পাশে অনুষ্ঠিত মেলায় এবার স্থান পেয়েছে সরকারি 10টি প্রতিষ্ঠানের স্টল সহ মোট 61টি স্টল। স্টলগুলোতে বিভিন্ন প্রজাতির গাছের চারা দিয়ে সাজানো হয়েছে। প্রতিদিন সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত চলা মেলায় পছন্দের গাছের চারা কিনতে বৃক্ষপ্রেমীরা ভিড় জমাচ্ছেন। এবারে খেলার খবর। নিজেদের সেরাটা দিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিততে চায় বাংলাদেশ। পাল্লেকেলেতে সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হওয়ার আগে সংবাদ সম্মেলনে এমনটা বলেন ব্যাটার তানজিদ হাসান তামিম। এ সময় লঙ্কান ব্যাটিং কোচ তিলিনা কান্দাম্বি জানান, টাইগার স্পিন অ্যাটাক সামলানোটাই তাদের জন্য চ্যালেঞ্জ। বিকেল 3টায় মাঠে নামবে দুদল। রিপোর্ট করছেন এস এম আশরাফ। সপ্তাহখানেক আগে যে ট্রফিটা নিয়ে দুই অধিনায়ক হাসি মুখে ছবি তুলেছেন, এবার সেই ট্রফি একজনের হওয়ার পালা। পাল্লেকেলেতে রাতেই নিশ্চিত হয়ে যাবে শ্রেষ্ঠত্ব কাদের। প্রথম 2 ওয়ানডে পর্যালোচনা করলে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় ভাবনার জায়গাটা তাদের ব্যাটিং। হঠাৎ করেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে নিজেদের সর্বনাশ ডেকে আনছেন মিডল অর্ডারের ব্যাটাররা। সংবাদ সম্মেলনে এসে তানজিদ হাসান তামিম বলেন, তারা এই ব্যাপারে সাবধান থাকবেন। সবার মধ্যে কনফিডেন্স বিল্ড করবে। অ্যাগেন অলমোস্ট আমরা লাস্ট ম্যাচ জিতার পরে ওইটা বিল্ড করতেছে, সবাই হাসি খুশি আছে। সো ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আমাদের জিতার। সো আমরা আমাদের বেস্টটা এখানে ট্রাই করবো। উল্টো দিকে বোলাররা 2 ম্যাচেই শ্রীলঙ্কার 10টি করে উইকেট নিয়ে নিজেদের সক্ষমতার জানান দিয়েছেন। স্বাগতিক দলের ব্যাটিং কোচ বলেন, অনুশীলনে টাইগার বোলিং আক্রমণ ঠেকানোর প্রস্তুতি নিয়েছেন তারা। We knew that we discussed about it because they have bowled really well during in the middle overs, all 3 spinners. So we have discussed what are the options that we have to get over that period, and we are trying to implement that in training as well today. আগের ম্যাচে চোট পাওয়া নাজমুল হোসেন শান্ত খেলতে না পারলে দেখা যেতে পারে মোহাম্মদ নাইমকে, আর হাসান মাহমুদের স্থানে তাসকিনের ফেরা নিশ্চিত। এস এম আশরাফ, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পণ্য প্রবেশের 35% শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্প প্রশাসনের। এবছরের 1 আগস্ট থেকে কার্যকর। জুলাই সনদ নিয়ে টালবাহানা হলে আবারও রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদ ইসলামের। ফ্যাসিবাদ ব্যবস্থার বিলোপ ঘটিয়ে নতুন রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠায় আগামীর লক্ষ্য। আগামী জাতীয় নির্বাচনের আগে জুলাই গণহত্যার বিচার হবে, আইন উপদেষ্টা আসিফ নজরুল। উচ্চকক্ষে পিআর পদ্ধতি বাস্তবায়নের আশা। শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু প্রকল্প রক্ষা বাঁধে ভাঙন, বসতবাড়ি ও ব্যবসার প্রতিষ্ঠান সহ অন্তত 10টি স্থাপনা নদীগর্ভে বিলীন। দ্রুত মেরামতের দাবি এলাকাবাসীর। এবং পায়রা গভীর সমুদ্র বন্দরের প্রথম টার্মিনালের নির্মাণ শেষ, চলছে সংযোগ সড়কের কাজ। আগামী বছর উদ্বোধন, অর্থনীতির গতি বদলে দেবে আশা ব্যবসায়ীদের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।